আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম কিছু কিচেন টিপস। এই ধরনের কিচেন টিপসগুলো জানলে দেখবেন সংসারের কাজ কতটা সহজ হয়ে গেছে। অনেক জটিল কাজও আমাদের কাছে মনে হবে একদম সহজ। কিচেন টিপসগুলো দেখানোর আগে বলে দিই, যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন নতুন নতুন রেসিপি আর টিপস পাওয়ার জন্য। আর ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে দেখা যাবে যে এমন কোনো টিপস মিস করে গেছেন যা হয়তো আপনার প্রয়োজন ছিল। তো চলুন টিপসগুলো দেখে নিই। প্রথম যে টিপসটা নিয়ে চলে আসলাম তা হলো পেঁয়াজ নিয়ে। আমাদের গৃহিণীদের প্রতিদিনই পেঁয়াজ কাটতে হয়, কারণ আমরা বেশিরভাগ সময় রান্নাবান্নার ভিতরে থাকি, আর রান্নাবান্না করতে গেলে পেঁয়াজ আমাদের কাটতেই হবে। অনেকেরই দেখা যায় পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে পানি বের হয়। তো আমি এখন দেখিয়ে দিব কিভাবে কাটলে পারে পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে আর পানি বের হবে না। দেখুন, প্রথমে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেবেন। এভাবে খোসাটা ছাড়ানোর পরে উপর আর নিচের অংশ আমি কেটে নিয়েছি। আর পেঁয়াজ কাটার আগে অবশ্যই পানি নেবেন। দেখুন, আমি একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি। পানি নেওয়ার পরে আমি পেঁয়াজটাকে কেটে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন, এভাবে 2 খণ্ড করে নিয়েছি। অর্থাৎ আপনারা যখনই পেঁয়াজ কাটবেন প্রথমে পেঁয়াজটাকে 2 খণ্ড করে এভাবে পানিতে একটু ভিজিয়ে রাখবেন। আপনারা যে পরিমাণ পেঁয়াজ কাটতে চান সেই পরিমাণ কেটে নেবেন। এভাবে মাঝখান থেকে কেটে নেওয়ার পরে পেঁয়াজগুলোকে পানিতে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ। এরপরে গিয়ে এগুলো কেটে নেবেন, দেখবেন আপনাদের চোখ দিয়ে আরেকটু পানি বের হবে না। আশা করি টিপসটি ভালো লাগবে। দেখুন, আমি এখানে কিছু ভেন্ডি বা ঢেঁড়স নিয়ে নিয়েছি। এখনকার টিপসটা আমার ভেন্ডি বা ঢেঁড়স নিয়ে। আর এই টিপসটা নতুন গৃহিণীদের জন্য খুবই উপকারে লাগবে। বিশেষ করে যারা নতুন সংসার তৈরি করেছেন, রান্নাবান্না এখনও কিছু পারেন না, তাদের জন্য খুবই উপকারে লাগবে। রান্না করার সময় অনেক সবজি আমরা কাটার পরে ধুয়ে নিই, কিন্তু ভেন্ডি কখনোই আপনারা কিন্তু কাটার পরে ধুতে যাবেন না। ভেন্ডি সবসময় কাটার আগে ধুয়ে নিতে হবে, কারণ ভেন্ডির ভেতরটা একটু পিচ্ছিল টাইপের হয়। আমরা যদি কাটার পরে ভেন্ডিটা ধুতে যাই তাহলে কিন্তু ভালোভাবে ধোয়া হবে না, আর আমাদের রান্না করতে অনেক সমস্যা হয়ে যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভেন্ডিটা কাটার আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করবেন। আশা করি এই টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে যারা একদমই নতুন গৃহিণী তাদের কিন্তু অনেক বেশি উপকারে আসবে। তো টিপসটি ফলো করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রান্না করতে গেলে আমরা কিন্তু এখন বেশিরভাগ সময় প্যাকেটের মশলা ব্যবহার করি, কিন্তু বাটা মশলার যে স্বাদ বা ফ্লেভার সেটা কিন্তু প্যাকেটের মশলায় খুব বেশি একটা পাওয়া যায় না। তো দেখা যায় যে আমরা কিন্তু সেই স্বাদ বা ফ্লেভারটাকে মিস করি, যে বাটা মশলার যে স্বাদ বা ফ্লেভারটা ছিল। তো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে প্যাকেটের মশলা দিয়েও আমরা বাটা মশলার স্বাদ আনতে পারি। তো দেখুন, একটা বাটিতে আমি কিন্তু সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি। অর্থাৎ রান্না করার আগে আমরা একটা পাত্রের ভিতরে যে মশলাগুলো ইউজ করব সেগুলো নিয়ে নিব, আর তারপরে এখানে পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করার পরে সব মশলাগুলো কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা যে যে মশলা ব্যবহার করতে চান রান্নায় সেই সব মশলা দিয়ে দিবেন। আর এরপরে দেখা যাচ্ছে 15-20 মিনিট এভাবে রেখে দিয়ে তারপরে রান্না করে নেব। দেখুন, আমি এখানে আপেল নিয়ে নিয়েছি। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কোন ধরনের টিপস দিতে যাচ্ছি। হ্যাঁ, আপেল কাটার পরে কিন্তু লাল হয়ে যায়। এটা কিন্তু খুবই বিরক্তিকর একটা বিষয়। দেখা যায় যে কোনো গেস্ট আসছে বা আমরা বাচ্চাদের জন্যই কাটি না কেন বা নিজেদের জন্যই কাটি, আমরা কিছুক্ষণ আগে কেটে রাখলেই আপেলটা লাল হয়ে যায়, তখন দেখতে খারাপ লাগে। সেই জন্য দেখুন আমরা কি করব আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা একটা পাত্রের ভিতর পানি নিয়ে নিব আর দিয়ে দিব বরফ। আসলে ঠান্ডা পানিতে কিন্তু আপেলগুলো রাখলে পারে আপেলের রঙটা চেঞ্জ হয় না। আপেল আসলে এইভাবে কালারটা চেঞ্জ যাতে না হয় তার জন্য অনেকগুলো টিপস আছে। তার ভিতরে একটা টিপস এটি, যে বরফ পানিতে যদি আপেল কিছুক্ষণ ধরে রাখা যায় তাহলে কিন্তু আর লালচে হয়ে থাকবে না। এখন আমি একটা আপেল কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি আপেলটা কেটে নিচ্ছি। আর আমি কিন্তু পানিটার ভেতর বরফ দিয়ে রেখেছি, বরফটা আস্তে আস্তে গলে যাবে আর পানিটা ঠান্ডা হয়ে যাবে। তাই আপেল কাটার আগেই পানির ভেতরে বরফ দিয়ে আমাদের রেখে দিতে হবে। তারপর যখন আপেলগুলো ভালোভাবে কাটা হয়ে যাবে আমরা কিন্তু ওই বরফ পানিতে আপেলগুলো দিয়ে দিব। দেখুন, আপেল কাটা হয়ে গেছে। এখন যে বরফের পানিটা আছে এই পানির ভিতরে আমি আপেলগুলো রেখে দিব। আর এভাবে রেখে দিলে দেখবেন যে কয়েক ঘন্টা আপেলের কোনো কালারটাই চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ যেভাবে আমরা কেটেছি ঠিক সেভাবেই কিন্তু থাকবে। আপনারা অবশ্যই টিপসটি ফলো করবেন, দেখবেন অনেক কাজে আসবে। চলে এসেছি পরের টিপসে। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে মুগের ডাল নিয়েছি। মুগের ডাল আমি চুলার উপর দিয়ে দিয়েছি। আসলে মুগের ডাল যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, মুগের ডালে কিন্তু খুব দ্রুত পোকা ধরে। এটা হয়তো আপনারা জানেন যে মুগের ডাল কিন্তু অনেক দিন রাখলে দ্রুত পোকা ধরে যায়। তো সেই ক্ষেত্রে বাজার থেকে আনার পরপরই আমরা যে কাজটা করব তা হচ্ছে মুগের ডালটাকে হালকা একটু গরম করে নেব। আমরা রান্না করার আগে মুগের ডাল যেভাবে ভেজে নিই সেভাবে না, কিন্তু চুলার উপর দিয়ে হালকা একটু আঁচে গরম করে নিব। তাহলে দেখা যাবে যে
মুগের ডাল অনেক দিন ভালো থাকবে। আশা করি টিপসটি আপনাদের অনেক ভালো লেগেছে। দেখুন নিয়ে নিয়েছি শসা। আমরা যারা গৃহিণী আছি, যখন আমাদের গেস্ট আসে তখন দেখা যায় যে আমরা চাই যে একটু শসাটাকে ভালো করে ডিজাইন করে তারপরে সামনে দিই, কিন্তু অনেকে বুঝি না যে কীভাবে ডিজাইন করব। আমরা তো এতটা এক্সপার্ট না। আসলে যারা শসা কাটায় এক্সপার্ট না, অর্থাৎ ডিজাইনে এক্সপার্ট না, আমি এই টিপসটা নিয়ে চলে এসেছি তাদের জন্য, যে খুব সহজভাবে আপনারা কিভাবে শসার একটি ডিজাইন তৈরি করতে পারেন। দেখুন শসাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, অর্থাৎ খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন যে দুই পাশের অংশ আছে সেই দুই পাশের অংশ আগে কেটে নিব। তারপর আমি ময়লা অংশটাকে পরিষ্কার করে নিব। আর দেখুন একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে এভাবে শসার গায়ের উপর আঁচড় দিতে হবে। দেখুন জাস্ট হাত দিয়ে এভাবে চাপ দিয়ে একটু টান দিয়ে নিতে হবে। পুরো শসাটাই আমরা এভাবে টান দিয়ে নিব, তাহলে দেখা যাবে যে আমরা যখন ছুরি দিয়ে এভাবে কেটে নিব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কাটা হয়ে গেছে, কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। কাঁটা চামচের সাহায্যে শসার এই ডিজাইনটি তৈরি করে ফেলুন, দেখবেন খুবই সুন্দর লাগবে। আর তারপরে গেস্টদের সামনে এভাবে পরিবেশন করে দিন, দেখুন অনেক ভালো লাগবে। এই টিপসটি ফলো করুন। আর আশা করি আপনাদের টিপসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। বিস্কুট, আমি এখানে অল্প পরিমাণ বিস্কুট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ছোট কৌটায় রাখছি। আসলে বিস্কুট যখন আমরা কৌটার ভিতরে রাখি অনেক সময় দেখা যায় যে বিস্কুটগুলো কিন্তু ড্যাম হয়ে যায়। আপনারা এটা খেয়াল করবেন, বিস্কুট বেশি দিন কৌটার ভিতরে রাখলে ড্যাম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি, বিস্কিটের ভিতরে একটু চিনি দিয়ে দিতে পারি। বাজার থেকে যখনই বিস্কুট আনা হোক না কেন এর ভিতরে চিনি দিয়ে দিবেন, আর তারপরে ঢাকনা লাগিয়ে রেখে দিবেন। দেখবেন বিস্কুটগুলো একদম মচমচে আছে, একদম ভালো আছে, নষ্ট হবে না। আশা করি টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে। দেখুন আমি এখানে ক্যালেন্ডার নিয়ে নিয়েছি। এটা কিন্তু পুরাতন ক্যালেন্ডার। আমাদের ঘরে এরকম পুরাতন ক্যালেন্ডার অনেক জমে যায়। দেখা যায় যে আমরা তখন ভাবি যে এগুলো কী করব, কোন কাজে লাগাবো। অনেক কাজে কিন্তু আমরা এই ক্যালেন্ডারটা ব্যবহার করতে পারি। তার ভিতর আপনাদেরকে আমি একটা টিপস দিয়ে দিই। দেখুন যখন আমরা সবজি কাটি বা তরকারি কাটি, এখানে আমি আলু নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তবে আপনারা যে কোনো সবজি কাটেন না কেন, আর সেটা বটি দিয়ে হোক, ছুরি দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক, যেভাবেই কাটেন না কেন, যে জায়গায় সবজি কাটবেন তার নিচে এই ক্যালেন্ডার বিছিয়ে দিবেন। তাহলে দেখা যাবে যে আমাদের কিন্তু এই যে ময়লাগুলো সেগুলো ক্যালেন্ডারের উপর জমা হচ্ছে। দেখুন আলু কাটা হয়ে গেছে, আমি আলুটা সরিয়ে দিচ্ছি। আর ময়লাগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে ময়লাটা জমা হয়ে গেছে, এই ময়লাটা কিন্তু আমরা ক্যালেন্ডারের ভিতরে ভাঁজ করে তুলে নেব। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ক্যালেন্ডারের ব্যবহারও হয়ে গেল, আর আমাদের নিচের যে টাইলস আছে সেই টাইলসটাও কিন্তু একদম পরিষ্কার থাকলো। অবশ্যই এটি ফলো করবেন। অনেক সময় সেদ্ধ করা ডিম আমাদের মাঝখান থেকে কাটার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ছুরিতে কাটতে গেলে দেখা যায় ছুরির সাথে অনেকটা ডিমের অংশ লেগে আসছে। তাছাড়া আমাদের কিন্তু তখন বিরক্ত লাগে। আর তাই আমরা দেখুন যখন এই ডিম কাটবো এরকম সুতা নিয়ে নেব। সুতাটাকে একটু টান টান করে ধরবো আমরা। সুতাটাকে টান টান করে ধরার পরে ডিমের মাঝখানে সুতার দাগটা দিয়ে এভাবে চাপ দিলে পরে কিন্তু ডিমের মাঝখান থেকে কেটে যাবে। এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করবেন, দেখবেন খুবই মজার এবং খুবই ভালো লাগবে। এতে কিন্তু সুতার সাথে কোনো অংশই আসবে না, আর ডিমটাও সুন্দরভাবে কাটা হয়ে যাবে। আর এভাবে সুতাতে কেটে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারেন, অর্থাৎ ডিমটাকে যেভাবে কাটতে চান সেভাবেই কিন্তু কেটে নিতে পারেন। আশা করি টিপসটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চলে এসেছি চা ছাঁকনি নিয়ে। দীর্ঘদিন ধরে চা ছাঁকতে ছাঁকতে আমাদের চা ছাঁকনিতে দেখা যায় যে এভাবে ময়লা জমে যায়, বিশেষ করে স্টিলের চা ছাঁকনিতে। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে খুব সহজভাবে কীভাবে মাত্র 5 মিনিটে এই চা ছাঁকনিটা একদম নতুনের মতো তৈরি করে ফেলা যাবে। এই জন্য আমাদের কিছুই করা লাগবে না, শুধু চুলার উপর চা ছাঁকনিটাকে ধরে রাখতে হবে। এভাবে যদি চুলার উপর চা ছাঁকনিটাকে ধরে রাখে কিছুক্ষণ, দেখা যাবে যে ময়লাগুলো পুড়ে যাবে আর চা ছাঁকনিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে 5 মিনিট মতো রাখলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন। আর আমার আজকের টিপসগুলো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।